সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজকে আমি খনিজ সম্পদ, ধাতু অধাতু অর্থাৎ রসায়নের যে অধ্যায় আমরা পূর্বে আলোচনা করেছিলাম সেই অধ্যায়ের আজকে শেষ পাঠ, অর্থাৎ এই পাঠে আমরা সালফারের নিষ্কাশন, সালফারের বিভিন্ন যৌগ, সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি এবং সালফিউরিক অ্যাসিডের ধর্ম সম্পর্কে আলোচনা করব। তো লক্ষ্য করো, প্রথমে আমরা কিভাবে অধাতু হিসাবে সালফারকে আমরা কিভাবে মাটির নিচ থেকে আমরা নিষ্কাশন করব। আমরা জানি মাটির নিচে সালফার পাওয়া যায় কঠিন যৌগ আকারে। সেই ক্ষেত্রে আমরা সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 115 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেশি তাপমাত্রায় আমরা ওখানে পানি প্রেরণ করে ওই পানি সালফারকে কি করে অতিরিক্ত তাপমাত্রায় গলিয়ে ফেলে। সেই গলিত সালফার পানির সাথে দ্রবীভূত হয়ে সে সালফারের দ্রবণ সহ পানিটাকে, সেই সালফারের দ্রবণকে আমরা নলের মাধ্যমে উপরে তুলে এনে তারপরে আমরা সালফারকে নিষ্কাশন করব। এক্ষেত্রে এক কেন্দ্রিক তিন ধরনের নল ব্যবহার করা হয়। ধরো এই হচ্ছে মাঝখানের নল, এক্ষেত্রে ভিতরে এইখানে আরেকটা নল থাকে, এখানে আরেকটা নল থাকে, আরেকটা নল থাকে। সাধারণত এই নল দিয়ে সালফারটা উপরের দিকে উঠে। খেয়াল করো, এখানে এই একটা নল থাকে, আবার বাইরে আরেকটা নল থাকে, এখানে আরেকটা নল থাকে বাইরে। তিন ধরনের নল, এটা হচ্ছে মাটির স্তর, মাটির উপরি স্তর। এখানে ধরো এই জায়গায় সালফারটা আছে, ঠিক আছে। তো লক্ষ্য করো, এই ক্ষেত্রে এক কেন্দ্রিক তিন ধরনের নল। এটা একটা নল, কেন্দ্র একটা, এই একটা নল, মাঝখানে একটা নল, এই হচ্ছে বাইরে একটা নল। অর্থাৎ এখানে তিনটি নল ব্যবহার করা হয়। যখন মাটির নিচে অনুসন্ধান করে যখন বের করা হয় যে এখানে সালফারের যৌগ আছে, তখন সেক্ষেত্রে এই মাটি এই নলগুলো মাটির মধ্য দিয়ে তখন গভীরে নেওয়া হয়। গভীরে নিলে তখন এই ক্ষেত্রে দেখা যায় যে প্রথম নল দিয়ে এখানে এই মাঝখানের নল দিয়ে বায়ু প্রবাহ চালনা করা হয়, অর্থাৎ বায়ু এখানে চাপ প্রদান করা হয়। কেন? কারণ ভিতরে যে সালফার আছে, সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে কি করা হয়, পানি প্রেরণ করা হয়। পানিগুলো পরাতপ্ত পানি, অর্থাৎ বাষ্পীয় পানি প্রেরণ করা হয়। অর্থাৎ পানিগুলোকে যখন ফুটানো হয়, তো আমরা জানি পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি যখন বাষ্পে পরিণত হয়, তখন বাষ্পীয় পানি যখন এখান দিয়ে যায়, তখন সেক্ষেত্রে নিচে যখন আসে, তখন এখানে অতিরিক্ত চাপ প্রদান করলে তখন পানির দেখা যায় যে তাপমাত্রা অনেক অনেক বেশি হয়ে যায়। এই ধরনের এই যে গরম পানি, এ ধরনের পানিকে বলা হয় সুপার হিটেড ওয়াটার। অর্থাৎ এই ক্ষেত্রে চাপ বাড়াইলে তখন পানির স্ফুটনাঙ্ক অনেক অনেক বেড়ে যায়। ভিতরে দেখা যায় যে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়ার কারণে এখানে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায় চাপজনিত কারণে। ফলে দেখা যায় যে স্ফুটনাঙ্ক বেড়ে 100 থেকে এরকম 374 পর্যন্ত উঠতে পারে স্ফুটনাঙ্ক। তাহলে আমি আবারও বলি, প্রথমে মাটির নিচে সালফার কোথায় আছে সেটা অনুসন্ধান করা হয়। অনুসন্ধান করার পর সেইখানে এক কেন্দ্রিক তিন ধরনের নল ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের ভিতরের নল, এটা হচ্ছে মধ্যের নল, আর এটা হচ্ছে বাইরের নল। বাইরের নল দিয়ে পানির বাষ্প প্রেরণ করা হয়। এই বাষ্পীয় পানি যখন নিচে আসে, তখন বায়ুর চাপ, উচ্চ চাপ প্রয়োগ করা হয় বায়ু। এই বায়ুর উচ্চ চাপ যখন নিচে আসে, তখন দেখা যায় যে এই পানির যে স্ফুটনাঙ্ক, আমরা জানি পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। চাপ যত বাড়াবো স্ফুটনাঙ্ক তত বাড়ে। অতিরিক্ত চাপজনিত কারণে এই পানির স্ফুটনাঙ্ক 100 থেকে 374 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছায়। আর এই ধরনের বেশি স্ফুটনাঙ্ক বিশিষ্ট পানিগুলোকে বলা হয় সুপারহিটেড পানি।
তখন এই সুপারহিটেড পানির উপস্থিতিতে আমরা জানি সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন এই টেম্পারেচার যখন 115 থেকে ওভার হয়ে যায়, অর্থাৎ সুপারহিটেড পানির তাপমাত্রা যখন 115 থেকে ওভার হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে সালফার কি হয়, গলে তরলে পরিণত হয়। তখন এই তরল সালফার আর পানি সহ তখন আবার এই যে মাঝখানের যে নলটা আছে, এই মাঝখানের নল দিয়ে তখন উপরের দিকে উঠানো হয়। তাহলে পরাতপ্ত পানি বা সুপারহিটেড পানি এবং নিচের দিকে আসে, বায়ুর চাপও এবং কোন দিকে কাজ করে, নিচের দিকে। আর এখানে সালফার তার গলনাঙ্কের বেশি তাপমাত্রা পাওয়ার কারণে এই সালফারটা এখানে গলে যায়। এই গলিত সালফার পানিতে দ্রবীভূত হয়ে তখন মাঝখানে নল দিয়ে, অর্থাৎ একদম প্রথম নল না, ভিতরের মধ্যে যে নল দিয়ে আছে, নল দিয়ে উঠে আসে। পরে আমরা এখান থেকে বের করে নিই। পরে আমরা সালফারকে পাত্রে রেখে পরে আমরা সালফারকে বিভিন্ন কাজে ব্যবহার করি। এই সালফারের ব্যবহার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌল। এই মৌলগুলো ব্যবহার করা হয় বিশেষ করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে, অর্থাৎ বিভিন্ন শিল্প কারখানায় সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয়। এছাড়াও রাবারের টেকসই করার জন্য রাবারের মধ্যে সালফার যোগ করা, অর্থাৎ বলকালাইজিং। আমরা জানি রাবারকে টানলে কি হয়, স্থিতিস্থাপকতার কারণে সহজে লম্বা হয়, আবার ছেড়ে দিলে পূর্ব অবস্থা ফিরে আসে। সাধারণত রাবার জাতীয় পদার্থ দিয়ে, রাবার থেকে যখন বিভিন্ন পদার্থ তৈরি হয় তখন টানলে যদি লম্বা হয়, এক্ষেত্রে ওই পদার্থ ব্যবহার অসুবিধা হওয়ার কারণে সালফার যখন রাবারের সাথে মিক্স করে ব্যবহার করা হয় তখন ওই রাবারটা শক্ত হয়ে যায়, অর্থাৎ টানলে আগের মতো আর লম্বা হয় না। আর এই ধরনের পদ্ধতি হচ্ছে, অর্থাৎ সালফার মিক্স করলে তখন রাবারটা যে শক্ত কঠিন আকার, শক্ত কঠিন না, শক্ত নমনীয়তে পরিণত হয়, সেটি হচ্ছে ভলকানাইজিং করা। অর্থাৎ ভলকানাইজিং বিভিন্ন ওই আমরা যে রাবার ব্যবহার করি বিভিন্ন, যেমন আমরা অনেক সময় গাড়ির যে চাকার এখানে আমরা ব্যবহার করি রাবার, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সালফার ব্যবহার করে সেটাকে ভলকানাইজিং করতে হয়। তারপরে সালফাইডের বিভিন্ন যৌগ, বিভিন্ন সালফাইডের যৌগকে আমরা বিভিন্ন ওষুধে তৈরিতে ব্যবহার করে থাকি। তারপরে এখন আমরা আলোচনা করব সালফার বিভিন্ন যৌগ। সাধারণত আমরা জানি সালফার বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই সালফার ডাইঅক্সাইড আবার আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই সালফার ডাইঅক্সাইড অনেক সময় দেখা যায় যে নাক মুখের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করলে শরীরে অনেক ক্ষতি হয়। সালফার ডাইঅক্সাইড গ্যাস চোখে প্রবেশ করলে চোখ জ্বালা পোড়া করে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় যখন পেঁয়াজ কুটি, দেখা যায় যে পেঁয়াজ থেকে যে সালফার ডাইঅক্সাইড বের হয়, সেই সালফার ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ যখন চোখে লাগে, গ্যাসীয় পদার্থ, তখন পানির উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। এই সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হওয়ার কারণে আমাদের চোখ জ্বালা করে। তাহলে আমাদের মূলত পেঁয়াজ কাটার কারণে চোখ জ্বালা করে মূলত এই সালফারের যোগের কারণে। অর্থাৎ পেঁয়াজের উপাদান থেকে যখন সালফার এবং সালফার অক্সিজেন সমন্বয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই সালফার ডাইঅক্সাইড যখন গ্যাসীয় আকারে আমাদের চোখে লাগে, তখন চোখের মধ্যে পানির সংস্পর্শে আসলে তখন সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, তখন এই অ্যাসিডজনিত কারণে চোখ জ্বালা করে। আচ্ছা, যাই হোক, আবার এই সালফার ডাইঅক্সাইড আমরা এর আগেও আলোচনা করেছিলাম, বায়ুতে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় সালফিউরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। পরে বৃষ্টি পানিতে দ্রবীভূত হয়ে মাটিতে চলে আসে। এই ধরনের পানিগুলোকে বলা হয় অ্যাসিড পানি বা অ্যাসিড বৃষ্টি। এখন আমরা স্পর্শ প্রণালীতে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে লক্ষ্য করো, প্রথমে তোমরা এখানে যে চিত্রটা আছে স্পর্শ প্রণালীতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, এই চিত্রটা একটু ভালোভাবে লক্ষ্য করো। আমি সময়ের কারণে চিত্রটা আঁকতেছি না। প্রথমে এই পাত্রে প্রথমে যেখানে দেখা আছে চুল্লি, তোমরা লক্ষ্য করো, এই চুল্লিতে সালফার প্রয়োগ করা এবং শুষ্ক বায়ু বের করা হয়। ফলে চুল্লির মধ্যে সালফার এবং শুষ্ক বায়ুর কারণে বায়ুতে থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অর্থাৎ তোমরা ছবির দিকে লক্ষ্য করো, এই চুল্লিতে কে থাকে? এই চুল্লিতে থাকে সালফার আর থাকে শুষ্ক বায়ু। শুষ্ক বায়ুতে থাকা অক্সিজেনের সাথে সালফারে বিক্রিয়া করে উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড। এই উৎপন্ন সালফার ডাইঅক্সাইড দ্বিতীয় কলামে নিয়ে যাওয়া হয়। লক্ষ্য করো, দ্বিতীয় কলামে কি আছে? দ্বিতীয় কলামে তোমার 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। আর এখানে কি আছে? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আছে প্রভাবক হিসাবে। আর এখানে অক্সিজেন চালনা করা হয়। অর্থাৎ এই যে এখানে যখন প্রথম পাত্রে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, তখন এই সালফিউরিক অ্যাসিডের সাথে অক্সিজেন যুক্ত করা হয়, যুক্ত করে দ্বিতীয় পাত্রে নেওয়া হয়। এটা হচ্ছে প্রথম পাত্র। দ্বিতীয় পাত্রে নেওয়া হয়, লক্ষ্য করো, দ্বিতীয় কলামে নেওয়া হয়। এই দ্বিতীয় কলামে দেখো একটা প্রভাবক আছে, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, এটি একটি প্রভাবক।
প্রভাবক হচ্ছে যে সকল পদার্থ কোন রাসায়নিক বিক্রিয়া উপস্থিতি থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে কিন্তু নিজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই ধরনের পদার্থগুলোকে বলা হয় প্রভাবক। এখানে এটা হচ্ছে V2। এখানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়। তখন এই বিক্রিয়া করে এখানে উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, এই সালফার ডাইঅক্সাইড। তাহলে দেখো দ্বিতীয় কলামে আমরা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবক এখানে ব্যবহার করব। এই প্রভাবকের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড। এবার এই সালফার ডাইঅক্সাইড যখন তৃতীয় কলামে নেওয়া হয়, এটা কথা বলিনি, তখন এই সালফার ডাইঅক্সাইড যদি সরাসরি তুমি পানির উপস্থিতিতে বিক্রিয়া করাও তাহলে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে। কিন্তু যে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, এই সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হওয়ার সময় চারদিকে গ্যাসীয় আকারে বেরিয়ে যাবে, অর্থাৎ ঘন কুয়াশার মতো সৃষ্টি হবে, যার কারণে এই সালফিউরিক অ্যাসিডগুলোকে, যে সালফিউরিক অ্যাসিড পাওয়া যাবে, এই সালফিউরিক অ্যাসিডগুলোকে ঘনীভূত করে ঠান্ডা করে তরল অবস্থা পরিণত করা অনেক কষ্টসাধ্য। এই কারণে এই পদ্ধতিতে যদি তুমি সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করো তাহলে সালফিউরিক অ্যাসিড খুব একটা পাওয়া যায় না, প্রচুর পরিমাণে অপচয় হয়। এই কারণে আমরা সরাসরি সালফার ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করব না। তখন কি করা হয়, এই সালফার ডাইঅক্সাইডের সাথে গাঢ় 98% বিশুদ্ধ গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করা হয়। মিশ্রিত করলে তখন উৎপন্ন হয় পাইরোসালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এই পাইরোসালফিউরিক অ্যাসিডের সাথে পরবর্তীতে পানি বিক্রিয়া করলে তখন প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। এভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়, কিন্তু এভাবে সরাসরি সালফার ডাইঅক্সাইডের সাথে পানির উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা যায় না। তাহলে লক্ষ্য করো, তাহলে প্রথম কলামে আমরা সালফারের সাথে শুষ্ক বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করালাম, সেখানে যখন দ্বিতীয় কলামে নিলাম যেতে যেতে তখন দ্বিতীয় কলামে এসে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই সালফার ডাইঅক্সাইডকে আমরা কি করবো, সরাসরি পানির উপস্থিতিতে বিক্রিয়া করাবো না, আমরা কি করাবো, ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি, দেখো উপর থেকে ঘন সালফিউরিক অ্যাসিড প্রয়োগ করা হয়। প্রয়োগ করলে দেখো এই যে H2SO7 অর্থাৎ পাইরোসালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা সংক্ষিপ্ত ভাবে এটাকে বলা হয় ওলিয়াম। তাহলে যে ওলিয়াম প্রস্তুত করা হয়, সেই ওলিয়ামের সাথে দেখো নিচে কলামের মাধ্যমে আবার পানি দেওয়া আছে, তখন এই পানির উপস্থিতিতে বিক্রিয়া করে এই সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এভাবে এই সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়, এভাবে সরাসরি প্রস্তুত করা যায় না। এভাবে ধাপগুলো দেওয়া আছে, প্রথম ধাপে কি, দ্বিতীয় ধাপে কি, তৃতীয় ধাপে কি, এগুলো আমি আলোচনা করছিলাম একটু আগে। এই হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতির ব্যাখ্যা। এবার আমরা আলোচনা করব সালফিউরিক অ্যাসিডের ধর্ম। সাধারণত সালফিউরিক অ্যাসিডের 3 ধরনের ধর্ম রয়েছে। সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসাবে কাজ করে ব্যবহার হয়। সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে, তার মানে সালফিউরিক অ্যাসিড ধর্ম বিদ্যমান, সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম বিদ্যমান, কারণ সালফিউরিক অ্যাসিড জারক হিসাবে কাজ করে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসাবে কাজ করে, অর্থাৎ কোনো যৌগ থেকে পানির অণু শোষণ করে। অর্থাৎ আমরা এখন 3 ধরনের ধর্ম ব্যাখ্যা করব, যদিও এই ব্যাখ্যাগুলো আমি পূর্ব আলোচনা করেছিলাম। 1 নম্বর, প্রথমে সালফিউরিক অ্যাসিড এটা আমরা জানি, আমরা যেহেতু অ্যাসিড ক্ষার সমতা পড়েছিলাম, সালফিউরিক অ্যাসিড যে কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে, যেমন কপার হাইড্রোক্সাইড একটি ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন করে ক্যালসিয়াম সালফেট আর সাথে উৎপন্ন করে পানি। তাহলে লক্ষ্য করো ক্যালসিয়াম সালফেট এবং পানি, এখানে 2 দিন। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে অ্যাসিড, যেহেতু আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো এক ধরনের ক্ষারীয় পদার্থ বা ক্ষারধর্মী রয়েছে এর মধ্যে, তাহলে আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যেগুলো উৎপন্ন হয় সেটা লবণ আর সাথে পানি। যেহেতু এখানে অ্যাসিড এবং অ্যাসিডের সাথে, যেহেতু এটি ক্ষারের সাথে বিক্রিয়া করছে এবং লবণ ও পানি উৎপন্ন করছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি এখানে সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার আমরা আলোচনা করব জারণ ধর্ম। এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, যেমন সালফিউরিক অ্যাসিড যখন কপারের সাথে বিক্রিয়া করানো হয় তখন সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখিয়েছিলাম যে সালফিউরিক অ্যাসিড প্রথমে ভেঙে যায়, গাঢ় সালফিউরিক অ্যাসিড, তখন ভেঙে গিয়ে উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড, আর উৎপন্ন হয় পানি, আর উৎপন্ন হয় জার্মান অক্সিজেন। পরে এই জার্মান অক্সিজেনের সাথে কপারে বিক্রিয়া করে, কপারে বিক্রিয়া, তাহলে এই যে জার্মান অক্সিজেন সরবরাহ করলো, কে সরবরাহ করলো, সালফিউরিক অ্যাসিড, তাহলে জারিত হলো কপার অক্সাইড, তাহলে এই জারণ ঘটায় কে, সালফিউরিক অ্যাসিড, এই কারণে এখানে জারক হিসাবে কাজ করে।
পরে এই কপার অক্সাইড এই বাকি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় কপার সালফেট এবং পানি। এই বিক্রিয়াটা আমি কিন্তু দেখিয়েছিলাম। এখন যদি সার্বিক বিক্রিয়া লিখি তাহলে আমরা লিখতে পারি কপার প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে সার্বিক বিক্রিয়া। সার্বিক বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়ায় দেখা যায় যে কি কি উৎপন্ন হয়, এখানে কপার সালফেট, এই যে দেখো এই কপার সালফেট, পানি আর উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড। এই কপার সালফেট, পানি এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে এটা হচ্ছে ভেঙে ভেঙে দেখা। তাহলে দেখো এই যে কপার কিন্তু সালফিউরিক অ্যাসিডের তার নিজের গুণে কিন্তু বিক্রিয়া করে না। কপার কারণ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, এই ক্ষেত্রে বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা না। সালফিউরিক অ্যাসিড তার জারণ ধর্মের গুণের কারণে এই কপারকে জারিত করে কপার অক্সাইড পরিণত করে, পরে অন্য সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কপার সালফেট পানি উৎপন্ন করে এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই ক্ষেত্রে এই যে জারণ ধর্মটা দেখায় কি সালফিউরিক অ্যাসিড, এই কারণে সালফিউরিক অ্যাসিডের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম রয়েছে, আর আরেকটা হচ্ছে নিরোধক হিসাবে। আমরা জানি যখন অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল যেমন CH3 CH2OS, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটাকে এভাবেও লেখা যায় C2H5OS, বা এটাকে সংক্ষিপ্তভাবে ইথানলও বলে। এটা ইথাইল অ্যালকোহল বা ইথানল। ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে দেখা যায় যে এই যৌগ থেকে সালফিউরিক অ্যাসিড পানি অনুশোষণ করে, অর্থাৎ এখান থেকে খেয়াল করো, এখান থেকে একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়, মানে এই অংশ আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে পানি অপসারণ হয়। এই যে এখান থেকে একটা হাইড্রোজেন যায় আর এখান থেকে OH যায়, তাহলে কি থাকে CH2, আর এখানে ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিন, এটার নাম হচ্ছে ইথিন, আর সাথে এই পানিটা আলাদাভাবে অপসারিত হয়। তাহলে এইভাবে এই যে পানিটা অপসারিত হলে এই পানিটা পরে কি শোষণ করে, এই সালফিউরিক অ্যাসিড পরে এই পানিটা শোষণ করে, এই পানিটা পরে কি শোষণ করে সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ এই শোষিত সালফিউরিক অ্যাসিড যেহেতু পানিতে শোষণ করছে, তাহলে শুধুমাত্র কি উৎপন্ন হয় ইথিন। যেহেতু সালফিউরিক অ্যাসিড পানি শোষণ করে, আমরা জানি যে কোনো যৌগ থেকে পানি শোষণ করলে তাদেরকে বলা হয় নিরোধক, এই কারণে এটাকে নিরোধক বলে। তোমাদের বইতে এভাবে দেওয়া আছে, যেমন চিনি C2H2OL, চিনির সঙ্গে চিনির মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রদান করলে তখন এই চিনি, এই গাঢ় সালফিউরিক অ্যাসিড এই চিনির সাথে বিক্রিয়া করে এখান থেকে পানি অনুশোষণ করে। এই পানি অনুশোষণ করলে তখন চিনি ভেঙে যায়, ভেঙে গিয়ে আলাদাভাবে কার্বন উৎপন্ন হয়, আলাদাভাবে কার্বন উৎপন্ন হয়। আর এই সালফিউরিক অ্যাসিডটা কি করে, এখান থেকে পানিটা যে বের করে নিল, এই পানিটা নিজেই শোষণ করে। তাহলে এখানে আমরা 11 দিই, 11 জন্য 22, 24, ঠিক আছে। এখানে কার্বন হচ্ছে কত, 12টা দিয়ে। এই কারণে তুমি চিনির উপরে যদি ফোটা ফোটায় গাঢ় সালফিউরিক অ্যাসিড দাও, দেখা যায় যে কিছুক্ষণ পরেই ওই চিনির উপরে কালো কালো বর্ণ দেখা যাবে। এই কালো বর্ণ দেখা যাওয়ার অর্থ হচ্ছে চিনির ভিতরে থাকা কার্বনগুলো আলাদা হয়ে যাবে। আমরা জানি আলাদা হয়ে গেলে সেটা কালো দেখা যাবে। তাহলে এই বৈশিষ্ট্য থেকে দেখা যায় যে এই সালফিউরিক অ্যাসিড এই যৌগগুলো থেকে কি অনুশোষণ করে, পানি অনুশোষণ করে। এই কারণে এই বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারি সালফিউরিক অ্যাসিডের কি ধর্ম বৈশিষ্ট্য রয়েছে, নিরোধন ধর্ম বৈশিষ্ট্য রয়েছে। তাহলে প্রথমে আমরা আলোচনা করছি সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড হিসেবে ব্যবহৃত হয়, আবার দ্বিতীয় মানে অ্যাসিড ধর্ম বিদ্যমান। দ্বিতীয়ত আমরা আলোচনা করছি সালফিউরিক অ্যাসিড একটি জারণ ধর্ম বিদ্যমান, অর্থাৎ জারণ ধর্ম বৈশিষ্ট্য দেখায়, অর্থাৎ যে কোনো বস্তুকে জারিত করে। যেহেতু আমরা কপার দিয়ে দেখিয়েছিলাম কপারকে কিভাবে জারিত করে। আরেকটি ব্যাখ্যা আমরা করছিলাম কি সালফিউরিক অ্যাসিড কিভাবে নিরোধন ধর্ম বৈশিষ্ট্য প্রদান করে, অর্থাৎ সহজে অন্য যৌগ থেকে কিভাবে পানি অণু শোষণ করে নেয় এবং নতুন পানি অণু শোষণ করে, তারপরে আবার সাথে আলাদা যৌগ উৎপন্ন হয়। আমরা চিনি দিয়ে ব্যাখ্যা করছিলাম, অ্যালকোহল দিয়ে ব্যাখ্যা করে দেখিয়েছিলাম। তো এই পর্যন্তই মোটামুটি আমাদের এই খনিজ সম্পদ ধাতু অধাতু এই অধ্যায় মোটামুটি ভালো করে তোমরা যদি ভালোভাবে প্রত্যেকটা অংশ যদি ভালোভাবে পড়ো এবং বিক্রিয়াগুলো পড়ার সাথে সাথে লেখো, তাহলে আমার মনে হয় সৃজনশীল যে কোনো ধরনের প্রশ্ন আসলেই তোমরা লিখতে পারবে। তো আমরা নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন পাঠাবো। আশা করি খুব একটা পড়া লাগবে না, কারণ মেইন বুক থেকে প্রত্যেকটা লাইন বাই লাইন এবং বিক্রিয়া সহ যদি ঠিক মতো বুঝে পড়ো, সৃজনশীল যে কোনো ধরনের প্রশ্ন এখান থেকে আসলে তোমরা আশা করি লিখতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।